হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা এই চ্যাপ্টার 1 এর দ্বিতীয় লেকচারটা করতেছি। সো প্রথম লেকচারে আমি প্রুফ অফ প্রাইম নাম্বার, অর্থাৎ একটা সংখ্যা মৌলিক কিনা এটার প্রমাণ দেখাইছিলাম খুব সহজ হয়েতে। সো আজকে আমরা দেখবো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, প্রুফ অফ ইরেশনাল নাম্বার, অর্থাৎ কোন একটা সংখ্যা মূলদ না অমূলদ এটার প্রমাণ করতে বলছে, অর্থাৎ কোন একটা নাম্বার অমূলদ সংখ্যা এটার প্রমাণ। এখন দেখেন, এখানে দুই ভাবে কোশ্চেন থাকতে পারে। একটা প্রমাণ করো যে √2 অমূলদ সংখ্যা, এইটা বলবে, অথবা বলবে যে প্রমাণ করো যে √2 মূলদ সংখ্যা নয়, এটা বলতে পারে। তো দেখেন, এই কোশ্চেনটা আমি আপনাকে এতটুকু মেক শেয়ার করতে পারি, এই ভিডিও দেখার পরে আপনার এই কোশ্চেন আর কোনো কনফিউশন থাকবে না, আপনি খুব ইজি ওয়েতে সলভ করতে পারবেন, একদম বুঝে বুঝে। তো চলেন, অনেকেই কি করে এটা মুখস্থ করে ফেলে, মুখস্থ করার জিনিস না। তো আমি একটা দেখাবো, আপনি বাকি সবগুলাই পারবেন। তো আমাকে যদি কোনো একটা নাম্বার অমূলদ কিনা এটা প্রমাণ করতে হয়, তাহলে আমাকে বুঝতে হবে যে অমূলদ জিনিসটা কি, আর কি মূলদ সংখ্যা নয় যদি প্রমাণ করতে হয়, দ্যাট মিনস আবার অমূলদ আর মূলদ সংখ্যা জিনিসটা কি এটা বুঝতে হবে। তো আমি যদি আপনাকে বলি যে মূলদ সংখ্যা মূলত, তো একটু বেসিকটা এখন বোঝা ট্রাই করেন, তাহলে আপনি খুব ইজি ভাবে সলভ করতে পারবেন। আচ্ছা, মূলদ সংখ্যা যে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। সো ধনাত্মক পূর্ণ সংখ্যা মনে রাখবেন, পূর্ণ সংখ্যা আমি এক্সাম্পল দিচ্ছি। এরপরে পূর্ণ সংখ্যা হইতে হইলে ভগ্নাংশ সংখ্যা হইতে হবে। কি হইতে হবে? ভগ্নাংশ সংখ্যা হইতে হবে। আচ্ছা, তাহলে যদি একটা নাম্বার মূলদ হইতে চায়, তাহলে তাকে কি হইতে হবে? পূর্ণ সংখ্যা হইতে হবে, এবং কি হইতে হবে? ভগ্নাংশ সংখ্যা হইতে হবে। এখন কথা পূর্ণ সংখ্যা জিনিসটা কি? দেখেন, পূর্ণ সংখ্যা 1 2 3 4 5, এই নাম্বারগুলো কি পূর্ণ সংখ্যা। 1 2 তারপর 3 তারপর 4 5 ডট ডট ডট, এই নাম্বারগুলো পূর্ণ সংখ্যা। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, বাট ঋণাত্মক পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা না। শুধুমাত্র পজিটিভ যে ইন্টিজার নাম্বারগুলো আছে, অর্থাৎ পজিটিভ যে আপনার পূর্ণ সংখ্যাগুলো আছে, এগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে আমি যদি একটা সংখ্যাকে মূলদ সংখ্যা প্রমাণ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই যে 1 2 3 4 অর্থাৎ পূর্ণ সংখ্যা বানাইতে হবে। আমি যদি না বানাইতে পারি, তাহলে সেটা কি হয়ে যাবে? অমূলদ সংখ্যা হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? যদি আমি কোন একটা সংখ্যাকে মূলদ প্রমাণ করতে না পারি, তাহলে সেটা কি হয়ে যাবে? অমূলদ হয়ে যাবে। আবার যদি আমি কোন একটা নাম্বারকে ভগ্নাংশ প্রমাণ করতে না পারি, তাহলে সেটা কি হয়ে যাবে? অমূলদ হয়ে যাবে। আর ভগ্নাংশ প্রমাণ যদি করতে পারি, তাহলে সেটা কি হয়ে যাবে? মূলদ হয়ে যাবে। এখন এই ভগ্নাংশ জিনিসটা কি? যেমন ধরেন 1/3, এটা একটা ভগ্নাংশ, সো এটা একটা মূলদ সংখ্যা। তারপরে 2/3, এটা একটা ভগ্নাংশ, সো এটা একটা মূলদ সংখ্যা। আবার 1.5, এটা একটা দশমিক সংখ্যা, সো এটাও একটা মূলদ সংখ্যা, কারণ এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তারপরে 2.35, এটাও একটা মূলদ সংখ্যা, এটা কিন্তু আলটিমেটলি দশমিক সংখ্যা, কিন্তু এটাকে p/q আকারে, দ্যাট মিনস ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সো এটা একটা মূলদ সংখ্যা। তাহলে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন? এখান থেকে আপনি বুঝতে পারলেন যে কোন একটা সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে মূলদ হবে, আর ভগ্নাংশ সংখ্যা হয়, তাহলে মূলদ হবে। আর আমি যদি কোন একটা সংখ্যাকে পূর্ণ সংখ্যা প্রমাণ করতে না পারি, ভগ্নাংশ সংখ্যা প্রমাণ করতে না পারি, তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলেই তো সেটা কি হয়ে যাবে? অমূলদ হয়ে যাবে না? ভাই, ব্যাপারটা বুঝতে পারছেন তো? ব্যাপারটা বুঝতে পারছেন তো? যদি আমি পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা প্রমাণ করতে না পারি, তাহলে অমূলদ হয়ে যাবে। তো এখন আমরা যদি প্রমাণ করি √2 একটি অমূলদ সংখ্যা, আমাকে দেখাইতে হবে যে √2 পূর্ণ সংখ্যা না, এবং আমাকে দেখাইতে হবে √2 ভগ্নাংশ সংখ্যা না। আমি যদি দেখাইতে পারি, তাহলে √2 একটা অমূলদ সংখ্যা, দ্যাট মিনস মূলদ সংখ্যা নয়। এইটুকু তো ক্লিয়ার? তো চলেন এটার প্রমাণ দেখবো আমরা। পূর্ণ সংখ্যা কি, আশা করি বুঝতে পারছেন। এখন এখন আমি প্রথমেই ধরে নিব আমি √2 করতেছি। হ্যাঁ, তাহলে লিখবো ধরি √2 একটি মূলদ সংখ্যা। একটি মূলদ সংখ্যা কেন ধরতেছি বলতেছি, একটি মূলদ সংখ্যা, এটা আমি ধরে দিলাম। আমি এই √2 কে একটি মূলদ সংখ্যা ধরলাম। এখন আমি প্রমাণ করার ট্রাই করবো যে √2 কি মূলদ সংখ্যা কিনা। যদি প্রমাণ না করতে পারি, তাহলে সেটা অমূলদ হয়ে যাবে। ক্লিয়ার? আর মূলদ সংখ্যা প্রমাণ করার জন্য কি কি প্রমাণ করতে হবে? পূর্ণ সংখ্যা কিনা অথবা ভগ্নাংশ কিনা। তো প্রথমে আমি দেখবো যে √2 একটি পূর্ণ সংখ্যা কিনা। তাহলে আমি লিখবো, সুতরাং √2 কি পূর্ণ সংখ্যা, আমি এটা প্রমাণ করব। পূর্ণ সংখ্যা আমি এটা প্রমাণ করব। এখন এখন পূর্ণ সংখ্যা আপনি কিভাবে প্রমাণ করবেন? পূর্ণ সংখ্যা অ্যাকচুয়ালি কি? ধরেন আপনি যদি কোন একটা বর্গ সংখ্যার বর্গমূল করেন, তাহলে যে নাম্বারটা আসে সেটা পূর্ণ সংখ্যা। √1 একটা বর্গ সংখ্যা, এইটাকে বর্গমূল করলে পাই 1, সো 1 একটা পূর্ণ সংখ্যা। 4 একটা আপনার
হচ্ছে বর্গ সংখ্যা, আর 4 কে যখন আপনি বর্গমূল করবেন অর্থাৎ রুট ওভার করবেন, যে নাম্বারটা আসবে 2, এই 2 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। সিমিলার ওয়েতে 9 হচ্ছে একটা বর্গ সংখ্যা। সো 9 কে যদি বর্গমূল করেন, একটা বর্গ সংখ্যার বর্গমূল অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা হয়। 9 যেহেতু বর্গ সংখ্যা, এই বর্গ সংখ্যার বর্গমূল করলে আসবে কত? 3। সো 3 একটা পূর্ণ সংখ্যা। এখন 9 যে বর্গ সংখ্যা, এটা কিভাবে বুঝলেন? দেখেন, 1 কে স্কোয়ার করলে অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার স্কোয়ার করলে, সরি, যে নাম্বারটা পাই সেটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। আমি 2 একটা পূর্ণ সংখ্যা, এটাকে বর্গ করলে আমি পাই 4। সো 4 একটা হচ্ছে বর্গ সংখ্যা। 3 একটা পূর্ণ সংখ্যা, আমি এটাকে বর্গ করলে পাই 9। সো 9 একটা হচ্ছে কি বর্গ সংখ্যা। আর এই বর্গ সংখ্যার বর্গমূল করলে আমি যেটা পাই সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কিভাবে বের করে বুঝতে পারছেন তো? তো আমি যদি এই √2 কে পূর্ণ সংখ্যা প্রমাণ করতে চাই, তাহলে আমি কি করতে পারি? এখানে লিখতে পারি 1 স্কয়ার ইকুয়াল টু 1। এই 1 কে বর্গমূল করলে আমি পাই 1। সো 1 একটা পূর্ণ সংখ্যা। আবার 2 কে বর্গ করলে পাই আমি হচ্ছে 4। এই 4 হচ্ছে একটা বর্গ সংখ্যা। এই 4 কে যখন আমি বর্গমূল করব, তখন পাই হচ্ছে কি আমি 2। সো 2 একটা পূর্ণ সংখ্যা। এখন আপনি এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন, √2। সো √2 এর অবস্থানটা এখানে কোথায়? √2 এর এখানে অবস্থানটা কোথায়? √2 এর অবস্থান 1 এর পরে 4 এর আগে না। দ্যাট মিন্স এইখানে কি √2 হবে না, মানে এইখানে √2 না। এইখানে তো √2 অর্থাৎ √1 এর পরে এবং √4 এর আগে তো 2 হবে। √2 হবে। এখন √1 ছিল হচ্ছে, আমি বর্গমূল করলাম তখন পাইছি 1, 1 একটা পূর্ণ সংখ্যা। আবার 4 কে যখন বর্গমূল করছি তখন পাইছি 2, 2 একটা পূর্ণ সংখ্যা। আপনি আমাকে বলেন তো 1 আর এই 2 এর মাঝখানে অন্য কোনো পূর্ণ সংখ্যা আছে কিনা? কারণ 1 এর পরে 2, 2 এর পরে 3, আমি যদি সংখ্যা রেখায় দেখি ব্যাপারটা ক্লিয়ার হবে। এটা হচ্ছে সংখ্যা রেখা, এখানে 0, এখানে 1, এখানে 2, আরেকটা দিলাম 3। এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। ক্লিয়ার? এখানে হচ্ছে -1, -2, আর এটা হচ্ছে -3। ঠিক আছে? আর এখানে হচ্ছে +1, +2, +3। তাহলে এই যে এই জিনিসগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এই জিনিসগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমাকে বলেন তো 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, এই দুইটা পূর্ণ সংখ্যার মাঝখানে কি আর কোনো পূর্ণ সংখ্যা আছে? আর কোনো পূর্ণ সংখ্যা কিন্তু নাই। কারণ আপনি যখন এই √1 কে √ওভার করছেন তখন পাইছেন 1, 1 একটা পূর্ণ সংখ্যা। 4 কে √ওভার করছেন তখন পাইছেন 2, 2 একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই দুইটার মাঝখানে তার কোনো পূর্ণ সংখ্যা নাই। তাহলে আপনি যখন √2 কে করবেন তখন এইখানে যে ভ্যালুটা আসবে সেটা কি পূর্ণ সংখ্যা আসবে? অবশ্যই পূর্ণ সংখ্যা আসবে না। অবশ্যই কি আসবে না? পূর্ণ সংখ্যা আসবে না। তাহলে আপনি এখান থেকে বলতে পারেন না, যে বলতে পারেন সুতরাং 1,2 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই, সুতরাং সুতরাং √2 পূর্ণ সংখ্যা হতে পারে না। সংখ্যা হতে পারে না। দেখেন, এইটুকু তো বুঝতে পারছেন। তাহলে কোন একটা নাম্বার মূলত প্রমাণ করতে চাইলে তাকে প্রমাণ করতে হবে সে পূর্ণ সংখ্যা কিনা। আমি দেখলাম √2 কে আমি যখন মূলত সংখ্যা প্রমাণ করতে চাইলাম, আমি কি করতে পারলাম না? পূর্ণ সংখ্যা প্রমাণ করতে পারলাম না। পূর্ণ সংখ্যা কি করতে পারলাম না? প্রমাণ করতে পারলাম না। যেহেতু পূর্ণ সংখ্যা প্রমাণ করতে পারে নাই, তাহলে সেটা কি হতে পারে? মূলত হবে। এখন আরেকটা পরীক্ষা করে দেখতে হবে যে √2 ভগ্নাংশ সংখ্যা কিনা। যদি ভগ্নাংশ সংখ্যা প্রমাণ করতে না পারি, তাহলে তো √2 একটা মূলত সংখ্যা। তো আমি এখন দেখবো √2টা কি ভগ্নাংশ সংখ্যা কিনা। তো আবার ধরে নিব যে আবার √2 একটি ভগ্নাংশ সংখ্যা, আমি এটা ধরে নেব। এখন এটা আমি প্রমাণ করার ট্রাই করব। আমি এটা মুছে ফেলি। আমি এটা প্রমাণ করার ট্রাই করব। এখন একটা নাম্বার কখন ভগ্নাংশ হয়? ভগ্নাংশ হয় সুতরাং √2 ইকুয়াল টু p/q আকারে যখন আমি প্রকাশ করতে পারি, তখন অর্থাৎ p/q ফরম্যাট হচ্ছে ভগ্নাংশের ফরম্যাট। এখন এখানে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যেখানে যেখানে p, q এলিমেন্ট অফ n, অর্থাৎ p আর q এর মান হবে সকল স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? যেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। অ্যাকচুয়ালি 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? তাহলে p, q এলিমেন্ট অফ n, অর্থাৎ p আর q এর যে মানটা হবে সেটা কি হইতে হবে? স্বাভাবিক সংখ্যা হইতে হবে। আরেকটা হচ্ছে q গ্রেটার দেন 1, অর্থাৎ q এর মানটা সবসময় 1 থেকে বড় হইতে হবে। q এর মানটা কি হইতে হবে? 1 থেকে বড় হইতে হবে। কেন বড় হইতে হবে সেটা দেখাচ্ছি। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে, এটা একটু নিচে লিখি কারণ এই পাশে আমার যাইতে হবে। সো p, q এটা আপনার পাশাপাশি লিখবেন। হ্যাঁ, এটা p, q পরস্পর সহমৌলিক। সহমৌলিক ব্যাপারটা কি বোঝাচ্ছি? সহমৌলিক
আচ্ছা, এই তিনটা কন্ডিশন লাগবে একটা নাম্বার হচ্ছে কি ভগ্নাংশ হতে চাইলে। এখন দেখেন পি কমা কিউ এলিমেন্ট অফ এন, অর্থাৎ পি আর কিউ এর যে মানগুলো বসাবো সেগুলো স্বাভাবিক সংখ্যা হতে হবে। অর্থাৎ কি 1 2 3 4 5 এগুলো হতে হবে। এবং এখানে আরেকটা কন্ডিশন হচ্ছে কিউ গ্রেটার দেন 1, অর্থাৎ কিউ এর মান যেটা বসাবেন সেটা 1 বসানো যাবে না, অর্থাৎ 1 এর থেকে বড় বসাইতে হবে। শূন্য তো আসবেই না, কারণ 1 এর থেকে বড়। এখন দেখেন আপনি যদি কিউ এর মানটা 1 বসেন তাহলে কি হইতো, ধরেন আমি পি এর জায়গায়, এটা ছিল পি ফরম্যাট, এটা এই ফরম্যাটে ছিল, আমি পি এর স্থলে যদি 2 বসাই এবং কিউ এর মান যদি 1 বসাইতাম তাহলে ভাগ 1, তাহলে কি আসতো 2 আসতো। 2 কি একটা ভগ্নাংশ সংখ্যা, এটা কি হয়ে গেল পূর্ণ সংখ্যা হয়ে গেল না। তাহলে আমি কিউ এর মান 1 কেন বসাইতে পারি না, বুঝতে পারছেন তো? জিরো তো বসানোই যাবে না, কারণ জিরো বসালে এটা অসংখ্যায়িত হয়ে যাবে। ক্লিয়ার। এখন এই যে পরস্পর সহমৌলিক কথাটা বললাম, পি কমা কিউ পরস্পর সহমৌলিক, এটা কেন বললাম? কারণ সহমৌলিক ব্যাপারটা হচ্ছে কাটাকাটি যাতে না যায়। ধরেন আমি এখানে 4 বসালাম, এখানে 2 বসালাম, আমার কন্ডিশন কিন্তু ফিল আপ করছে। পি কমা কিউ হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা হইতে হবে, 4 ও স্বাভাবিক সংখ্যা, 2 ও স্বাভাবিক সংখ্যা, এবং কিউ এর মানটা 1 থেকে বড় হইতে হবে। সো কিউ এর মানটা 1 থেকে বড়, বাট আপনি চাইলে এটা দিয়ে কাটতে পারেন না, 2 বার যায়। সো অ্যানসার আলটিমেটলি কি আসলো 2 আসলো। এই দুইটা কি কোনো পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, পূর্ণ সংখ্যা না। যখনই কাটাকাটি যাবে সেটা হচ্ছে কি সহমৌলিক না, আর যখন কাটাকাটি যাবে না তখন হচ্ছে সহমৌলিক। তাহলে এই পরস্পর সহমৌলিক হইতে হবে, কেমন হইতে হবে? এইটা যেমন 1,3 হইতে পারে, 2,3 হইতে পারে, তারপর 3 ভাগ হচ্ছে কি হইতে পারে 2 হইতে পারে। এইগুলা কাটাকাটি যায় না এবং কন্ডিশন ফিল আপ করছে। এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আপনি 7,5 বসাইতে পারেন, বাট আপনি চাইলে 14,7 বসাই, সরি 14 ডিভাইডেড বাই 7 বসাইতে পারেন না, কারণ 7কে আপনি হচ্ছে 14কে 7 দ্বারা কাটা যায়, কতবার যায়? 2 বার যায়। 2 একটা পূর্ণ সংখ্যা চলে আসতেছে। যাতে এমন কোন সংখ্যা বসাইতে হবে যেটা সহমৌলিক, অর্থাৎ কাটাকাটি না যায়, তাহলে সেটা ভগ্নাংশ সংখ্যা হবে। তাহলে এই কন্ডিশনটুকু বুঝতে পারছেন তো? ক্লিয়ার। এখন এখন আমি একটু ক্যালকুলেশন করব। জাস্ট ক্যালকুলেশনটুকু হচ্ছে আমি উভয় পক্ষে বর্গ করে দিব, তাহলে মাঝখানে সমান আছে বা দিতে হবে। বর্গ করলে √2 উপরে বর্গ, এরপর এখানে বর্গ করে উভয় পক্ষে বর্গ করতেছি, তাহলে পি ডিভাইডেড বাই কিউ উপরে বর্গ। এই পাশে আপনি লিখতে পারেন যে বর্গ করে, ঠিক আছে। এরপরে এখানে কি আসে, স্কয়ার রুটে কাটাতে থাকে হচ্ছে 2 ইকুয়াল টু, এই পি হচ্ছে আমি যদি ব্রেকেট তুলে দিই তাহলে পি এর উপর স্কয়ার চলে আসবে, কিউ এর উপর স্কয়ার চলে আসবে। দেখেন এটা বুঝতে পারছেন কিনা? এখন এখন আমি কি করব, উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করব। তাহলে এখানে কি আসবে, কিউ দ্বারা গুণ করলে 2 কিউ আসবে, উভয় পক্ষে সমানের এই পারে ওই পারেও। তাহলে এখানে কি আসবে, আমার নিচে জায়গা নাই এই জন্য একটু ইকুয়াল লিখতেছি, কষ্ট করে বুঝে নেন। পি স্কয়ার কিউ স্কয়ার, যেহেতু উভয় পক্ষে আমি কি করতেছি, কিউ দ্বারা গুণ করতেছি, তাহলে এই পাশে কিউ দ্বারা গুণ করতে হবে। আমি উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করলাম, এখানে লিখবেন যে উভয় পক্ষে, জাস্ট একটা বুঝেন, বাকি সবগুলোই পাবেন কিউ দ্বারা গুণ করে, উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে। এখন দেখেন এখানে কি আসে, আচ্ছা এটা আমি এখানে লিখি, হ্যাঁ এটা আমি এখানে লিখি, বা যখন কিউ দ্বারা গুণ করলাম তখন কি আসে, আমি এখানে একটা কিউটা তো উপরের সংখ্যা আর নিচে হচ্ছে কিউ স্কয়ার, তাহলে এটা দিয়ে একটা কাটা যাবে, থাকে কি শুধু কিউ থাকে না। তাহলে এটা আমি যদি এখানে লিখি তাহলে 2 কিউ ইকুয়াল টু, উপরে কি থাকে পি স্কয়ার, নিচে থাকে কি কিউ। দেখেন বুঝতে পারছেন তো? এখন এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, 2 কিউ ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই ডিভাইড বাই কিউ। এই 2 কিউ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। কিভাবে পূর্ণ সংখ্যা? ধরেন ধরেন আমি যদি 2 কিউ এর এখানে কিউ এর মান বসাই, আমার কিউ কি ছিল কন্ডিশন, যে পি কিউ হচ্ছে কি হবে, স্বাভাবিক সংখ্যা হবে, কিউ এর মানটা কি হইতে হবে, হচ্ছে 1 এর থেকে বড় হইতে হবে। তাহলে আমি যদি কিউ এর স্থলে আপনার ধরেন হচ্ছে 2 বসাই, অ্যান্সার আসবে কি 4। 4 একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমি বলতে পারি এটা একটা পূর্ণ সংখ্যা। আবার ধরেন আমি যদি কিউ এর স্থলে কি বসাই, 3 বসাই, মানে কিউ এর জায়গায়, তাহলে আমার আসতেছে কি 6। তো 6 একটা পূর্ণ সংখ্যা। আপনি যদি এখানে 4 বসান আপনার আসবে কি 8। 8 একটা পূর্ণ সংখ্যা। আপনি 5 বসালে আসবে 10, 5 বসালে আসবে 10। 10 একটা পূর্ণ সংখ্যা। তাহলে আপনি কিউ এর এখানে যে মানই বসান না কেন, যত স্বাভাবিক সংখ্যায় বসান না কেন, অসীম পর্যন্ত, মানে যতগুলো স্বাভাবিক সংখ্যায় বসান না কেন, সবসময় এখানে একটা পূর্ণ সংখ্যা আসবে। তাহলে এইটা আলটিমেটলি কি আসলো একটু বুঝেন, এটা আসলে কি পূর্ণ সংখ্যা, এটা আসলে কি পূর্ণ সংখ্যা। তাহলে এইটা কি আসলো, এটা পূর্ণ সংখ্যা আসে নাই, এটা কি আসে নাই, পূর্ণ সংখ্যা আসে নাই। কি হয়ে আসে নাই, দেখেন দেখেন আপনি এখানে মান বসান, ধরেন পি এর স্থলে আপনি বসালেন কত 2, তাহলে কত এখানে পি স্কয়ার মানে কত, যদি 2 বসান তাহলে 2 এর উপর স্কয়ার, তার মানে আসবে কি 4। 4 আর কিউ এর এখানে কি করতে হবে, 1 থেকে বড় বসাইতে হবে। 1 থেকে বড়, ধরেন আপনি 3 বসাইলেন, তাহলে 40/3 কি একটা ভগ্নাংশ অংশ। আর এখানে অনেকে বলে যে 1 থেকে বড় যেহেতু, তাহলে এখানে 2 বসাই দেই, এখানে 2 বসাই দেই। দেখেন আপনার একটা জিনিস মনে ছিল না, যে এই যে পি কি পরস্পর সহমৌলিক হইতে হবে, কারণ আপনি এখানে 2 বসান তাহলে এটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। তাহলে তো
আর হচ্ছে কি করা যাবে না, টু বসানো যাবে না, পি কিউ পরস্পর সহমৌলিক হইতে হবে। হ্যাঁ, তাহলে আপনি এখানে যখন টু বসাইছিলেন উপর হচ্ছিল 4, আর আপনি এখানে কি 3 বসাচ্ছেন। স্বাভাবিক সংখ্যা তো বসাইতে পারবেন আপনি, এটা তো কন্ডিশনে ছিল, সো 3 বসাইছেন, তাহলে এটা একটা ভগ্নাংশ অংশ আসছে না, এটা তো ভগ্নাংশ অংশ আসে। ধরেন আপনি এখানে 3 বসাইলেন, তাহলে কত আসলো 9, তাহলে এখানে আপনি কত বসাইলেন 2 বসাইলেন পি কিউর স্থলে, তারপর কি আসতেছে ভগ্নাংশ সংখ্যা আসতেছে, মানে এই কন্ডিশনটা মাইনা আপনি এখানে 4 বসাইলেন, আসতেছে কত পি স্কয়ার দ্বারা 16, আর নিচে আপনি কি বসাইছেন, ধর 5 বসাইলেন, 5টা একটা স্বাভাবিক সংখ্যা বসাইতে পারেন, একের থেকে পর বসাইতে পারেন এবং পরস্পর সহমৌলিক। তাহলে এখানে তো কাটাকাটি করতে পারতেছি না, তাহলে সহমৌলিক কি, তাহলে এইটাও কি আসতেছে, আপনার কি আসতেছে ভগ্নাংশ সংখ্যা আসতেছে না। আপনি যখন এই কন্ডিশনটা ফিল আপ করে এই পাশে বসাচ্ছেন মানগুলা, তখন এখানে কি আসতেছে ভগ্নাংশ, এইটুকু অ্যাকচুয়ালি ভগ্নাংশ অংশ না, আর এইটুকু আমরা দেখলাম কি পূর্ণাংশ। তাহলে দুইটা পাশ কি সমান হয়েছে, এটা দিলাম বাম পাশ চিন্তা করি, এটা দিলাম ডান পাশ চিন্তা করি, দুইটা পাশ কি সমান হয়েছে, দুইটা পাশ কিন্তু কি হয় নাই, সমান হয় নাই। আমরা যখন বাম পক্ষ ডান পক্ষ করতাম উভয় পক্ষ সমান হইতো না, অর্থাৎ বাম পাশেও যা হইতো আমার ডান পাশেও তাই হইতো। তাহলে তো আমি বলতে পারবো, তাহলে তো আমি বলতে পারবো যে এটা একটা ভগ্নাংশ সংখ্যা ছিল, কারণ আমি তো এই কন্ডিশনে নিয়ে আসছি যে আমি রুট ওভার 2 একটা ভগ্নাংশ সংখ্যা ধরে এই কন্ডিশন নিয়ে আসছি। তাহলে ক্যালকুলেশন করে আমরা দেখলাম এই পাশ আসলে পূর্ণাংশ আর এই পাশ আসলে ভগ্নাংশ অংশ, অর্থাৎ এক জিনিস আসে নাই। এই দুই পাশে যদি পূর্ণাংশ আসতো তাহলে আমি বলতে পারতাম রুট ওভার 2 একটা ভগ্নাংশ সংখ্যা। দেখেন এই কথাটা বুঝতে পারছেন কিনা, যদি এই পাশে আমি দেখলাম পূর্ণাংশ আসছে, এই পাশেও যদি পূর্ণাংশ আসতো তাহলে আমি বলতে পারতাম, মানে দুইটা পক্ষ সমান হয়ে যেত, সমান এই পারে সমান হয়ে যেত, এই পারে সমান হয়ে যেত, তাহলে আমি বলতে পারতাম যে রুট ওভার 2 একটা ভগ্নাংশ সংখ্যা। যেহেতু এই পাশে পূর্ণাংশ আসছে এই পাশে ভগ্নাংশ আসছে, তো আমি তো বলতে পারতাছি না এটা কি সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, সেটা তো ভগ্নাংশ সংখ্যা না। তাহলে আমাকে কি লিখতে হবে এখানে, এখানে লিখতে হবে এখানে 2q পূর্ণ সংখ্যা, কিন্তু মানে লেখাটা কিভাবে লিখবেন এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা 2q পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা না। দেখেন এইটুকু বুঝতে পারছেন কিনা, এখানে জাস্ট আপনি লেখা লিখছেন 2q পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। তাহলে 2q ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ তো সমান হতে পারে না, তাহলে আপনি এখানে কি লিখবেন, তাহলে 2q কমা পি স্কয়ার বাই কিউ সমান হতে পারে না। দেখেন পারছে, সমান হতে পারছে, যদি উভয় পক্ষে পূর্ণাংশ হইতো বা পূর্ণ সংখ্যা তাহলে সমান হতে পারতো, যেহেতু সমান হতে পারে না তাহলে কি লিখতে পারেন আপনি, তাহলে তো এটা ভগ্নাংশ না। দেখেন যেহেতু সমান হয় নাই তাহলে তো ভগ্নাংশ না, তাহলে আপনি কি বলতে পারেন, সুতরাং রুট ওভার 2 যেহেতু পূর্ণাংশ হয় নাই বা পূর্ণ সংখ্যা প্রমাণ করতে পারি নাই, ভগ্নাংশ সংখ্যা প্রমাণ করতে পারি নাই, তাহলে বলতে পারি না রুট ওভার 2 একটি অমূলদ সংখ্যা। দেখেন বুঝতে পারছেন কিনা, অমূলদ সংখ্যা। আর যদি বলতো মূলদ সংখ্যা নয় তাহলে আপনি কি লিখতেন, রুট ওভার 2 একটি মূলদ সংখ্যা নয়, রুট ওভার 2 একটি মূলদ সংখ্যা নয়। আবার আপনি তো চাইলে উপরে আরেকটা লাইন লিখতে পারতেন যে রুট ওভার 2 ভগ্নাংশ হতে পারে না বা ভগ্নাংশ হতে পারে না। এখানে আপনি লিখতে পারেন যে রুট ওভার 2 ভগ্নাংশ হতে পারে না, সুতরাং রুট ওভার 2 একটি অমূলদ সংখ্যা। আর যদি প্রশ্ন থাকতো প্রমাণ করে রুট ওভার 2 মূলদ সংখ্যা নয় তাহলে কি লিখতেন, সুতরাং রুট ওভার 2 একটি মূলদ সংখ্যা নয়। দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন বুঝতে পারছেন কিনা, আমি কিন্তু একদম বেসিক সহ ক্লিয়ার করার ট্রাই করছি। এখন আপনাকে যদি এই 2 এর পরিবর্তে রুট ওভার 3 বলে, একই কাহিনী, আপনি জাস্ট কি করবেন, প্রথমে রুট ওভার 3 একটি পূর্ণাংশ, তারপর আপনি এখানে প্রমাণ করে ট্রাই করবেন। হ্যাঁ, দেখবেন যে হচ্ছে কি রুট ওভার 1 এর মান আসবে, এটা রুট ওভার 4 এর মান আসবে, আর তাহলে রুট ওভার 3 এর কোথায় পড়ে, এই মাঝখানে তো পড়ে। তাহলে এই 1 আর 2 এর মাঝখানে কি কোনো পূর্ণ সংখ্যা আছে, সিমিলারতে বলবেন, তারপর লিখবেন রুট ওভার 2 পূর্ণ সংখ্যা হতে পারে না, তারপরে ভগ্নাংশের জন্য এই ব্যাখ্যাটাই আপনি দিবেন। জাস্ট এটা লিখে রাখেন, এটা জাস্ট লিখে রাখেন। আমি আপনাকে বেসিক সব বোঝানোর ট্রাই করছি, জাস্ট ফিল করায় বোঝানোর ট্রাই করছি যে এটা এরকম এটা এরকম। দেখেন আপনি বুঝতে পারছেন কিনা, আশা করি বুঝতে পারছেন। সো এই টপিকটা যদি বুঝে থাকেন তাহলে আমি লেকচার 3 নিয়ে আসবো হচ্ছে এই হচ্ছে পরম মান, অর্থাৎ রিয়েল নাম্বার এবং অ্যাবসলিউট নাম্বার। আমি হচ্ছে লেকচার 3 নিয়ে আসবো। আর যারা আমার চ্যানেল নতুন ছিলেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।